আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে হচ্ছে আমাদের গুণগত রসায়নের অষ্টম লেকচার এবং এই লেকচারটা গুণগত রসায়নের প্রথম অংশ। এই প্রথম অংশের শেষ লেকচার বলে আমরা বিবেচনা করব এবং পরবর্তীতে তোমাদের যদি ভালো একটা ফিডব্যাক পাই সেক্ষেত্রে আমি হয়তোবা এই গুণগত রসায়নের দ্বিতীয় অংশ অর্থাৎ গুণগত বিশ্লেষণ যে অংশটা আছে সেই অংশটা কভার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আজকের এই লেসনটা অর্থাৎ আজকের এই লেকচারটা হচ্ছে গুণগত রসায়নের এই পর্যন্ত প্রথম অংশের শেষ লেকচার হিসেবে বিবেচিত হবে এবং আজকের এই লেকচারে আমরা পড়ার চেষ্টা করব হচ্ছে নীতি, বিভিন্ন ধরনের নীতিসমূহ। ঠিক আছে, তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, যদি কেউ এইচএসসি 27 হয়ে থাকো তো তারা হচ্ছে যে এইচএসসি কেমিস্ট্রির সাথে পরিচিত হচ্ছ, এই সিরিজটা তোমাদের জন্য খুবই একটা বেনিফিশিয়াল সিরিজ হবে, এই সম্পূর্ণ প্লেলিস্টটা। পাশাপাশি তুমি যদি কেউ মনে করে থাকো যে আমার এই অংশে অর্থাৎ কলেজে এই অংশে গ্যাপ পড়ে গেছে, আমি এখন কি করব, এই লেকচার সিরিজটা দেখলে কি আমার সেই গ্যাপটা পূরণ হবে? আমার অ্যান্সার হবে হ্যাঁ, এই গ্যাপটা পূরণ হবে এবং এই গ্যাপটা শুধু পূরণ হবে না, বেশ ভালোভাবেই পূরণ হবে এবং সিকিউ এমসিকিউ সব কিছুই তুমি ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। অর্থাৎ এইটা তোমার সাপ্লিমেন্ট হিসেবে বেশ ভালো ভূমিকা পালন করবে। যাই হোক, কথাবার্তা না বাড়ায় আমি নীতিতে চলে আসি। আমরা প্রথমেই আজকে 3টা নীতি পড়ব। এর মধ্যে হচ্ছে আউফবাউ নীতি, হুন্ডের নীতি এবং পাউলির বর্জন নীতি। তো আউফবাউ নীতি কি সেটা আমরা বলছি। তো তোমরা তোমাদের ক্লাস 19-এর বইয়ে এরকম একটা চার্ট দেখেছিলে, তোমাদের মনে আছে কি না আমি জানি না, মনে থাকার কথা, যেহেতু সদ্য তোমরা যদি এইচএসসি 27 হয়ে থাকো তাইলে সদ্য তো শেষ করছো এসএসসি পরীক্ষা। এটা হচ্ছে তোমাদের সেই চার্টটা। এইভাবে ইলেকট্রনগুলা আসার আগমন এরকম উল্লেখ করা ছিল তোমাদের এসএসসির বইয়ে। তো তোমরা একটা জিনিস এখানে একটু যদি খেয়াল করো তাইলে তোমরা দেখতে পাবা যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা হচ্ছে যে এই যে এখানে 3p এর পরে ইলেকট্রনটা 4s আগে গমন করে এবং পরবর্তীতে 3dতে গমন করে। অর্থাৎ আমরা যখন ইলেকট্রন বিন্যাস করতাম তখন আমরা লিখতাম যে 3d এর আগে লিখতাম 4s2 3d1। অর্থাৎ এটাই ছিল আমাদের একটা প্রথম কনসেপ্ট আমাদের ক্লাস 9-10-এ, যে আমরা 3d এর আগে আমরা 4s লিখতাম। 3d এর আগে 4s লিখতাম, অর্থাৎ 4sটা আগে পূরণ হতো ইলেকট্রন দিয়ে, তারপর 3d আমরা পূরণ করতাম। এই কারণটা কেন? এই কারণটাই হচ্ছে আমাদের আউফবাউ নীতি। উনি বা আউফবাউ যিনি আছেন উনি এই জিনিসটা বলেন যে পরমাণুতে ইলেকট্রনসমূহ বিভিন্ন অরবিটালে শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে। অর্থাৎ কি বললাম আমি, যে অরবিটালের শক্তি কম সে অরবিটালে অর্থাৎ নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই কথাটাই হচ্ছে আউফবাউ নীতি। তোমরা আশা করি এই নীতিটা জানবা, কিন্তু এটা যে আউফবাউ নীতি সেটা জানার কথা না। কিন্তু এই নীতিটা সম্পর্কে তোমরা ক্লাস 19-এই অবগত ছিল, আগে প্রবেশ করবে। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে যে ভাই, আমি ক্যালকুলেশন কেমনে করবো যে কার শক্তি বেশি কার শক্তি কম? এই শক্তি বেশি কমের জন্য আমরা একটা সূত্র ব্যবহার করি, সেটা হচ্ছে n+l। এটা হচ্ছে যার n+l এর মান বেশি, যে অরবিটালের n+l এর মান বেশি সে অরবিটালের শক্তিটা হচ্ছে বেশি। যে অরবিটালের n+l এর মান কম সে অরবিটালের শক্তিটা হচ্ছে কম। এখন n কি l কি এটা যদি তোমরা কোয়ান্টাম সংখ্যার ক্লাসটা করো, তখন আমি ওই কোয়ান্টাম সংখ্যার ক্লাসে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে দিছি। nটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, lটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটাই হচ্ছে আমি যে লেসনটা নেওয়ার চেষ্টা করছি বা যে প্লেলিস্টটা তৈরি করার চেষ্টা করছি, প্লেলিস্টে লেকচারগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। তোমাদের ইন্টারমিডিয়েটের বইয়ে অর্থাৎ হাজারি নাকসারের বইয়ে
এই সিকোয়েন্সটা মেনটেন করা নেই। অর্থাৎ হয়তো এখানে এক টপিক লেখা আছে, এই টপিকটা বোঝার জন্য পরবর্তী একটা টপিক পড়া উচিত, কিন্তু তুমি প্রথমে এই টপিকে এটা দেখার পর ওইটা তোমার মাথায় নাও ঢুকতে পারে। তাই আমি এই লেকচার সিরিজের মধ্যে একদম সিকোয়েন্স অনুযায়ী বলে আসার চেষ্টা করছি, এবং সিকোয়েন্স অনুযায়ী এই লেকচারগুলো সাজানো আছে। আচ্ছা, n+n, n মানে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, l মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা বলি 3s এবং 3d এবং 4s কার শক্তি বেশি? এখন আমি র্যান্ডম প্রশ্ন করলাম যে বলো 3d এবং 4s এর মধ্যে ইলেকট্রন কার কাছে আগে গমন করবে বা কোন জায়গায় আগে প্রবেশ করবে? এই যে একটু আগে, এই যে এখানে আমি একটু মার্ক করি, লাল কালি দিয়ে মার্ক করি বা হলুদ কালি দিয়ে মার্ক করি, এই যে এখানে এই দিকে একটু খেয়াল করো। দেখো এখানে ইলেকট্রন কিন্তু কীভাবে ইলেকট্রন আসছে এটা তোমাদের 90-তেও ছিল আমি আশা করি। এখন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে 3D-তে আগে গমন করবে নাকি 4s-এ আগে গমন করবে? কথা হচ্ছে দেখো আমি 3D এর ক্ষেত্রে n এর মান কত? 3D এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 3, প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, d যেহেতু সেক্ষেত্রে এখানে d যেহেতু এখানে l এর মান কত? l এর মান হচ্ছে কত? 2, তাই না? তাহলে n+l এর মান কত? n+l এর মান হচ্ছে 5, তাই না? n+l এর মান হচ্ছে 5, অর্থাৎ 3D এর ক্ষেত্রে n+l এর মান হচ্ছে 5, তাই না? এখন আমরা আসি 4s এর ক্ষেত্রে। 4s এর ক্ষেত্রে যদি ক্যালকুলেশনটা শুরু করি, তাহলে দেখো 4s এর ক্ষেত্রে n এর মান কত? n = 4, s মানে l এর মান কত? l = হচ্ছে আমাদের, আবার এটা সার্কেল হয়ে গেছে, s এর ক্ষেত্রে l এর মান কত? l এর মান হচ্ছে 0। তোমাদের আবারও বলছি, এই সম্পূর্ণ ডিটেলসটা আমি কোয়ান্টাম সংখ্যার ক্লাসে, অর্থাৎ n এর মান কত হলে l এর মান কত, l এর মান যদি 0 হয় তাহলে কোন অরবিটাল, সব কিছু কিন্তু ব্যাখ্যা করেছি আমি কোয়ান্টাম সংখ্যা ক্লাসে। তোমরা এই ক্লাসটা করে আসতে পারো। তো এবং এই ক্লাসটা এর আরও অরবিটালের ক্লাসের আগেরটা ছিল আর কি। তো এখানে n+l এর মান কত? n+l এর মান কত? n+l এর মান হবে 4, কারণ 4 + 0 মানে হচ্ছে 4। তাহলে তুমি একটু দেখো যে এইটার ক্ষেত্রে n+l এর মান হচ্ছে 4, কিন্তু 3D এর ক্ষেত্রে n+l এর মান হচ্ছে 5। যার n+l এর মান বেশি তার এনার্জি বেশি, এবং যার শক্তি বেশি সেখানে ইলেকট্রন পরবর্তীতে প্রবেশ করবে, অর্থাৎ নিম্ন শক্তির অরবিটালের মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং উচ্চ শক্তির মধ্যে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তো এই জন্যই মূলত হচ্ছে আমাদের অ্যান্সারটা হচ্ছে 4s এর মধ্যে ইলেকট্রনটা আগে প্রবেশ করে। ঠিক আছে, বুঝতে পারলাম? এইটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে তোমার অনুধাবন প্রশ্নে হয়তো বা এইরকম প্রশ্ন আসতে পারে, কোন জায়গার মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এইভাবে তোমরা ক্যালকুলেশন করে অনুধাবনটা সলভ করবে ইনশাল্লাহ। এবং এই কারণের জন্যই মূলত হচ্ছে এই আউফবাউ নীতির আরেক নাম হচ্ছে n+l এর নীতি। তোমাদের কিতে প্রশ্ন করতে পারে যে n+l এর নীতিটি ব্যাখ্যা করো, কিংবা আউফবাউ নীতিকে n+l এর নীতি কেন বলা হয়, এরকম প্রশ্ন তোমাদের অনুধাবনে আসবে। এখন কথা হচ্ছে আমাদের পর্যায় সারণীতে মোট 28টা মৌল আছে, যেগুলো হচ্ছে এখানে পর্যায় সারণীতে মোট 28টা মৌল আছে, যেগুলো হচ্ছে আমাদের এই আউফবাউ নীতির আমাদের আউফবাউ নীতির, এটা হুন্ডের নীতির ব্যতিক্রম দেখায়। আমি ভুল বলছিলাম তোরা একটুর জন্য। এখন হচ্ছে আমাদের এখানের মধ্যে যে জিনিসগুলো, ওইগুলো হুন্ডের নীতির যেগুলোর ব্যতিক্রম দেখায়, আউফবাউ নীতিরও ওইগুলোই ব্যতিক্রম দেখায়। কারণ হচ্ছে যে কি, ওই যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমরা করেছো, ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস তোমরা করেছো না, এই যে সেক্ষেত্রে অর্ধপূরণ, অর্ধপূরণ তখন দেখা যায় যে কি আমাদের 4s 1 থাকে এবং 3d 5 থাকে। মনে আছে কি না, তোমাদের ক্লাস 9-10-এ ছিল। তো এই ব্যতিক্রমগুলাই হচ্ছে মূলত আমাদের, এটা হুন্ডের নীতিরও ব্যতিক্রম, আর এটা হচ্ছে আমাদের আউফবাউ নীতিরও ব্যতিক্রম, দুইটার ব্যতিক্রমে এটা। তাহলে এরকম ব্যতিক্রম কয়টা দেখা যায়? এরকম ব্যতিক্রম দেখা যায় হচ্ছে যে আমাদের 28টা মৌলের মধ্যে। এবং এগুলো মনে রাখার একটা নিয়মনিক আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে চিরকুমারী, কুমারী, মলি, পেল, সোনা, রূপা, প্লাটিনাম। এগুলো হচ্ছে পর্যায় সারণীর আউফবাউ নীতি
এবং হুন্ডের নীতির ব্যতিক্রম প্রদর্শন করে। হুন্ডের নীতির ব্যতিক্রম কিন্তু সাধারণত এস অরবিটালগুলো, মানে এস অরবিটালগুলোর ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য হয় না। আমরা হুন্ডের নীতির একটু পরে আসছি, সেখানে গিয়ে ওইটা একদম ক্লিয়ার হবে। প্লাটিনাম, তাহলে চিরতে হচ্ছে ক্রোমিয়াম, কুমারিতে হচ্ছে কুপার। এই দুটো আশা করি তোমরা ক্লাস 9 10-এও কিন্তু এইটা ব্যতিক্রম হিসেবে কী করেছো, পড়েছো, মনে আছে কিনা তোমাদের? ক্রোমিয়াম এবং কুপার ব্যতিক্রম ছিল। মলিবডেনাম, পেলো হচ্ছে আমাদের ল্যাড। সোনা মানে হচ্ছে কি অরম, রূপা হচ্ছে কি, তারপর হচ্ছে প্লাটিনাম। এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো হচ্ছে পর্যায় সারণীর ব্যতিক্রম প্রদর্শন করে। ব্যতিক্রম খুবই গুরুত্বপূর্ণ। এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আউফো নীতিটা একটু বলে দিই সহজ ভাষায়, যে আমাদের ইলেকট্রনগুলো কীভাবে কোন অরবিটালে আগে গমন করবে সেটাই হচ্ছে আউফো নীতি অনুসারে আমরা বুঝতে পারি। এখন আউফো সাহেব বলছেন যে উচ্চ ক্রমানুসারে থাকবে এবং নিম্ন শক্তির অরবিটালের মধ্যে আগে ইলেকট্রন প্রবেশ করবে, এবং কার শক্তি নিম্ন কার শক্তি উচ্চ সেটা আমরা বিশ্লেষণ করব এই n+l এর মান দিয়ে, এবং n+l এর মান যার বেশি তার শক্তি বেশি, n+l এর মান যার কম তার শক্তি কম। এই জন্য এই নীতিকে বলা হয় n+l এর নীতি। এখন আসি আমরা হুন্ডের নীতি। এখন কথা হচ্ছে হুন্ডের নীতি কী? আচ্ছা, তোমরা যখন ইলেকট্রন বিন্যাস করেছিলে, মনে করো আমি এখানে একটা র্যান্ডম ইলেকট্রন বিন্যাস করি, মনে করো এখানে আমি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলাম, নাইট্রোজেন 7। তাহলে আমরা প্রথমে লিখতাম যে 1s2 2s2 2p3, তাই না? তো বা এটা এইভাবেও লিখতে পাই, এটা এরকম না লিখে বরং আচ্ছা ঠিক আছে, এটাই দেখাই। এটা যদি দেখাই আমি, তাহলে এটা হচ্ছে আমাদের একটা বক্স। এইভাবে আমরা বক্স করে করে তোমাদের মধ্যে কে এটা সলভ করছো, অর্থাৎ বক্স করে করে কে এই জিনিসটা সলভ করছো একটু জানায় তো, যে এইভাবে ক্লাস 9 10 যখন ছিলা তখন বক্স করে করে কে এই জিনিসটা সলভ করছো। তাহলে আমরা এইভাবে এই যে এইগুলো হচ্ছে ইলেকট্রন, এই ইলেকট্রনগুলোকে আমরা এইভাবে মার্ক করতাম, এবং এখানে 1 1 1 1 1 না, আসলে এগুলো হচ্ছে ইলেকট্রনের স্পিন বোঝায়। হ্যাঁ, তো আমরা এইভাবে ইলেকট্রনের স্পিন বুঝাই। এই হচ্ছে একটা স্পিন এবং এই হচ্ছে এর বিপরীত স্পিন, বুঝছো? এটা হচ্ছে একটা স্পিন এবং এটা হচ্ছে এর বিপরীত স্পিন, বুঝতে পারলাম? তো এগুলো দিয়ে আমরা আসলে স্পিন বুঝাই, এবং এইভাবে তোমাদের মধ্যে যারা এইভাবে সলিউশন করে আসছো ক্লাস 9 10-এ, অর্থাৎ তোমরা ইনশাল্লাহ কেমিস্ট্রিতে A+ পাবা আশা করা যায়, কারণ হচ্ছে এগুলো বেশ একটু অ্যাডভান্স পড়ালেখা তোমাদের এসএসসির তুলনায়। এখন আসি হুন্ডের নীতিটা কি। হুন্ডের নীতিটা আমি লিখি, তারপর আমি এটা বিশ্লেষণ করে দেবো ইনশাল্লাহ। তো হুন্ডের নীতি হুন্ডের যে নীতিটা কি বলা হচ্ছে সেটা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহে ইলেকট্রন একটি করে একই স্পিনে কিওয়ার্ডগুলো আমি পরবর্তীতে একটু মার্ক করে দেব। একই স্পিনে অযুগ্মভাবে আর কি আছে, একই স্পিনে ক্রমান্বয়ে প্রবেশ করে এবং অবশিষ্ট ইলেকট্রন এটা কিন্তু মুখস্থ করতে হবে না, আমি একটু পরে এই জিনিসটাকে আমি মার্ক করে কিওয়ার্ডগুলো মার্ক করে প্র্যাকটিস করাবো, তখন এই দেখবে এটা আর মুখস্থ করতে হবে না, এটা দেখবে যে তোমরা একটু বুঝলে তোমাদের জন্য এনাফ হবে। প্রবেশ করে এবং অবশিষ্ট ইলেকট্রন বিপরীতক্রমে বিপরীত স্পিনে প্রবেশ করে। এই হচ্ছে যে আমাদের হুন্ডের নীতিটা আমরা এখানে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করলাম। তো এখন আসি আমরা একটু কিওয়ার্ড বলি। প্রথম কিওয়ার্ডটা হচ্ছে আমাদের সমশক্তি সম্পন্ন অরবিটাল। কথা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল কোনগুলা? তোমাদের মনে আছে কি না, আমরা গত ক্লাসে px py pz নামে 3টা অরবিটাল পড়েছিলাম,
তাই না? তারপর এই 3টা অরবিটাল না, মানে অরবিটালের মধ্যে ওরিয়েন্টেশন 3 ধরনের দেখেছিলাম। তাছাড়া আমরা যে dxy, dyz, dzx, dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং dz স্কোয়ার এরকম ওরিয়েন্টেশন দেখেছিলাম। অর্থাৎ এই সবগুলা হচ্ছে সমশক্তি সম্পন্ন। তোমরা যদি একটু দেখো এই সবগুলা হচ্ছে এই যে ডি এর যে সব অংশ এটা হচ্ছে সমশক্তি সম্পন্ন। এই যে px, py, pz এই 3টা হচ্ছে সমশক্তি সম্পন্ন। তাহলে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো কি আমরা বুঝতে পারলাম। কিন্তু এই যে 1s এবং 2s এগুলো কিন্তু সমশক্তি সম্পন্ন না, কারণ একটু আগে আমরা এগুলোর শক্তি মেজার করে এসেছি, কার শক্তি বেশি কার শক্তি কম। কিন্তু এই যে পি এর যে 3টা আছে 3টা ওরিয়েন্টেশন কিন্তু সমশক্তি সম্পন্ন। তাহলে প্রথম কথা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহের মধ্যে, অর্থাৎ সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহের মধ্যে এখন আসি পরবর্তী সমূহের মধ্যে ইলেকট্রন একটি করে হ্যাঁ এই যে এই কথাটা একটি করে, দেখো একটি করে, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, একই স্পিনে অযুগ্মভাবে ক্রমান্বয়ে প্রবেশ করে। বোঝা গেল কিনা? এবং অবশিষ্ট ইলেকট্রন বিপরীত স্পিনে প্রবেশ করে। এখন কথাটা বোঝাই, স্পিন কি একটু আগে বললাম, এটা হচ্ছে যে আমাদের এক পজিটিভ স্পিন হয়, এটা হবে নেগেটিভ স্পিন। হ্যাঁ, স্পিন কোয়ান্টাম সংখ্যা কি আমি কোয়ান্টাম সংখ্যার ক্লাসে বিস্তারিত বলেছি, সব ধরনের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমি বলেছি। এখানে জাস্ট আমরা অ্যাপ্লিকেশনটা দেখছি যে এগুলো আমরা কীভাবে অ্যাপ্লিকেশন করছি। তাহলে সমশক্তি সম্পন্ন অরবিটাল কি px, py, pz অথবা dxy, dyz, dzx, dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, dz স্কোয়ার এরকম হতে পারে, এবং একে ক্রমান্বয়ে একই স্পিনে প্রবেশ করবে। অর্থাৎ এখন যদি আমরা একটু নাইট্রোজেনের তো করলাম, আমরা এখন একটু অক্সিজেনের করি। হ্যাঁ, অক্সিজেনের যদি আমি করি তাহলে এখানে আরও একটু ব্যাখ্যাটা আরও আমি সুন্দর করে দিতে পারবো। মনে করো অক্সিজেন 8, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে 1s 2s 2p এখানে কিন্তু 4। তাহলে আমরা এইখানে একটা বক্স করে দিলাম এখানে একটা বক্স করে দিলাম এবং ফাইনালি 2p-র জন্য একটা বক্স করে দিলাম। আচ্ছা, এখানে 3টা ওরিয়েন্টেশন আছে, আমরা জানি px, py, pz। এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়, তাই এখানে আমি কিচ্ছু দেখালাম না। কিন্তু এখন দেখো আমাদের এটা হচ্ছে px, py এবং pz। এটার জন্য আমরা একটু ভেঙে সংখ্যা থেকে পড়বো। প্রথম হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল। হ্যাঁ, এই 3টাই হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল, সম্পর্কে কোনো সন্দেহ নাই। ইলেকট্রন প্রবেশ করবে একটি করে, দেখো একই স্পিনে, অর্থাৎ সবগুলো একটি করে এক স্পিন আমি দিলাম। এক স্পিনে ক্রমান্বয়ে অযুগ্মভাবে প্রবেশ করবে, অযুগ্ম মানে বিজোড়ভাবে প্রবেশ করছে। এবং অবশিষ্ট ইলেকট্রন বিপরীত স্পিনে মানে এখানে দেখো 3টা না, বরং আরেকটা এক্সট্রা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন আছে। সেটা হবে বিপরীত স্পিনটা কি এই যে এটা বিপরীত স্পিনে ক্রমান্বয়ে প্রবেশ করবে। তাহলে ক্রমান্বয়ে প্রবেশ করছে, সেটা যদি অক্সিজেন, তারপর আমাদের 9 নাম্বার যেটা আছে নাইট্রোজেন, অক্সিজেন, তারপর হচ্ছে আমাদের ফ্লোরিন যদি থাকতো সেক্ষেত্রে আমরা এটা বসাতাম। তো এটাই হচ্ছে, এটা যদি ফ্লোরিন হতো তাহলে আমরা এখানে বসাতাম। এখন তো ফ্লোরিন নেয়, নিয়ন হলে আমরা আরও একটা বসাতাম। তাহলে নিয়ন হলে কী হতো, এটা ফ্লোরিন হলে বসাতাম, নিয়ন হলে এইভাবে বসাতাম, তাই না? তো ইলেকট্রনটা এটাই হচ্ছে হুন্ডের নীতি। আমি একদম বেসিক থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা যদি বুঝে থাকো সেক্ষেত্রে তোমরা আয়রন 26 এটা প্র্যাকটিস করতে পারো। একটু অ্যাডভান্সটা দিলাম যাতে তোমরা একটু প্র্যাকটিস করতে পারো। তোমরা ইনশাল্লাহ পারবা, কেউ যদি ডেডিকেটেডলি করে থাকো তাহলে পারবা ইনশাল্লাহ। ফাইনালি আমরা যে নীতিটা পড়বো, আরেকটা কথা যেটা বলার ছিল, আমি বললাম একটু আগে যে হুন্ডের নীতিটা এস অরবিটাল ক্ষেত্রে প্রযোজ্য নয়। এস অরবিটাল ক্ষেত্রে হুন্ডের নিয়মটা কোনোভাবেই প্রযোজ্য নয়। এবং ওই যে হুন্ডের নিয়মের ব্যতিক্রম ওইগুলোই দেখায় যেগুলো হচ্ছে আমাদের এই পর্যায় সারণীর ব্যতিক্রম দেখায়, যে চিরকুমারে মলিপেল সোনার উপর প্লাটিনাম, এগুলোই কিন্তু না, এগুলো জাস্ট আমাদের মনে রাখার জন্য। আরও 28টা মূল্য আছে এগুলো সহ আর 28টা, এগুলো মিলিয়ে টোটাল 28টা মূল্য আছে, যেগুলো হচ্ছে আমাদের পর্যায় সারণী নিয়মের ব্যতিক্রম দেখায়, ঠিক আছে? আর হুন্ডের নিয়মের ব্যতিক্রম দেখায় এস অরবিটালের মৌলসমূহ, মানে ব্যতিক্রম কি, হুন্ডের নিয়ম দেখাই না। তারপর হচ্ছে এই যে ক্রোমিয়াম কুপারের ক্ষেত্রে আমরা তো ইলেকট্রন বিন্যাস করেছিলাম অর্ধপূর্ণ, এবং একটা কথা ছিল যে অর্ধপূর্ণ অবস্থায় বা সম্পূর্ণ অবস্থায়, এটা ক্লাস 9-এর একটা বেসিক ছিল, যে কেন ক্রোমিয়ামের ক্ষেত্রে এই ব্যতিক্রম ধর্মীরা দেখা যায়। কারণ অর্ধপূর্ণ
কিংবা সম্পূর্ণ অবস্থায় এর শক্তি বা সুস্থিতিটা বেশি থাকে। সেই জন্য এই অবস্থায় ওর যে সুস্থিতিটা ওইটার আগের অবস্থায় অর্থাৎ নিয়নের যে সুস্থিতিটা এটা তো হচ্ছে নিয়নের কনফিগারেশন, এই নিয়নের সুস্থিতিটা অক্সিজেনের সুস্থিতি থেকে বেশি, কারণ হচ্ছে ওর পি অরবিটালটা সম্পূর্ণরূপে পূর্ণ আছে। আবার নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের সুস্থিতিটা অক্সিজেনের থেকে বেশি, কারণ কেন? অক্সিজেনের ক্ষেত্রে এই যে একটা অযুগ্ম ইলেকট্রন আছে না, এটা অর্ধপূর্ণ অবস্থাতে না, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে এটা কিন্তু অর্ধপূর্ণ অবস্থায় থাকে। তো এটাই ছিল, এটা ক্লাস 19-এর বেসিক, তাই এখানে আমি বললাম না। এখন আসি ফাইনালি সেটা হচ্ছে পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতি একটা বেশ ইম্পর্টেন্ট, এবং এখান থেকে এমসিকিউ আসে। এমসিকিউ খুবই ফ্রিকোয়েন্টলি এখান থেকে এমসিকিউ আসে। তো পাউলি কি বলছেন যে একটি পরমাণুতে অবস্থিত দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান, দেখি আমি, দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হবে না। কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হবে না। অর্থাৎ উনার এই স্টেটমেন্ট থেকে বোঝা যায় যে কি একটা ইলেকট্রন সে যতই ছোট হোক না কেন তার পজিশনটা একটা পরমাণুতে একদম এক্স্যাক্টলি নির্দিষ্ট, অর্থাৎ একদম এক্স্যাক্টলি একটা পজিশনের মধ্যে ও আছে, ওর পজিশনে আর একটা আলাদা কোনো ইলেকট্রন নাই, অর্থাৎ ওর পজিশনটা একদম এক্স্যাক্ট, ওর পজিশনটা একদম নির্দিষ্ট, দুইটা ইলেকট্রনের পজিশন এক হবেই না, ওইটাই উনি বললেন। সেক্ষেত্রে আমরা কি দেখতে পারি? আমরা যে একটু এক্সাম্পল যদি দেখি, যেমন ধরো আমরা হিলিয়াম, হিলিয়ামের পরমাণু সংখ্যা হচ্ছে 2, হিলিয়ামের কথা একটু চিন্তা করি, এটা হচ্ছে 1s2। এখানের মধ্যে বোঝা যাচ্ছে যে ওর মধ্যে আছে 2টা ইলেকট্রন, তাই না? 2টা ইলেকট্রন আছে, তো আমরা বুঝতে পারলাম এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, ঠিক আছে। এখন এটার ক্ষেত্রে আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার মান পড়েছি, আমরা কোয়ান্টাম সংখ্যার ক্লাসটা যদি আমরা করে থাকি তাহলে আমরা জানি যে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত? 1, তাহলে n = 1, তাহলে l = কত? যেহেতু l = কত, যারা কোয়ান্টাম সংখ্যার মান মানে কোয়ান্টাম সংখ্যা ক্লাস করেছো তারা জানো সেটা হচ্ছে l = 0, তাহলে l = 0 হলে m = কত হয়? 0, এবং এখানে আছে 2টা ইলেকট্রন, আর s অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যা একটার জন্য হবে -12, এবং এখানে যেহেতু 2টা, অর্থাৎ এটার জন্য যদি হয় -12, এটার জন্য যদি হয় -12, এই যে এটার জন্য, আর এটার জন্য হবে গিয়ে +12। বোঝা গেল কিনা? অর্থাৎ সব কিছু দেখো, এখানে সব কিছু মিললেও এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যাটা এসে এখানে মিলেনি, এখন আসি আমরা আরেকটা এক্সারসাইজ করি, যেটা হচ্ছে, এটা মুছে দেই। তো এটা হচ্ছে লাস্ট ফাইনালি, সেটা হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের কথা চিন্তা করি, লিথিয়াম হচ্ছে 3, তো লিথিয়ামের ক্ষেত্রে কি 1s2 2s1। সেক্ষেত্রে দেখো একটু জিনিস, এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে তো 2, তারপর এখানে হচ্ছে একটা। আচ্ছা, তাহলে প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে, অর্থাৎ চিন্তা করি আমি এই ইলেকট্রনটার ক্ষেত্রে, এইটা সার্কেল হয়ে যায় কেন রে ভাবা। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে দেখো n এর মান কত? n = হচ্ছে যেহেতু 1, তাহলে n = 1, তারপর হচ্ছে আমাদের যেহেতু s অরবিটাল, তাহলে l = কত? 0, তাহলে m = হবে কত? 0। এটার জন্য sটা কত? sটা হচ্ছে -12, এবং এর পরবর্তীটার জন্য sটা হচ্ছে, সব কিছু সেম থাকবে কিন্তু sটা চেঞ্জ হয়ে যাবে পজিটিভ হাফে। অর্থাৎ একটা জায়গায় কিন্তু পার্থক্য দেখা যাচ্ছেই, সেটা হোক এসে, সেটা হোক সব কিছু মিলে গেলেও এসের মধ্যে গিয়ে হচ্ছে যে একটা পার্থক্য দেখা যাচ্ছে। এখন এটার ক্ষেত্রে দেখো, অর্থাৎ এই ইলেকট্রনটার ক্ষেত্রে আমরা যদি এখানে একটু করি, এখানে n এর মান কত? যেহেতু এটা 2, n এর মান হচ্ছে 2, l এর মান কত? যেহেতু s এটা 0, m এর মান কত? m = 0, এবং s এর মান কত? s = -12। দেখো এইখানেও কিন্তু s এর একটা ভ্যালু ছিল, অর্থাৎ এই ইলেকট্রনটা আমি একটু স্পেসিফিকভাবে মার্ক করি, অর্থাৎ এখানে যে প্রথম ইলেকট্রনটা, এই প্রথম ইলেকট্রনটার যেমন মার্ক কীতে ছিল, যেমন এইটা হচ্ছে, এইটাই হচ্ছে যে কীটা, মানে যে ইলেকট্রনটা, এটার কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এইটার স্পিন কোয়ান্টাম সংখ্যার সাথে মিলে গেলেও এইটার মধ্যে n ছিল 1,
এটার মধ্যে n হচ্ছে 2। অর্থাৎ উনি যে কথাটা বলেছেন একদম ওই কথাটাই প্রমাণ হয়েছে যে একটা পরমাণুতে একটা ইলেকট্রনের বা দুটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হবে না। এবং তোমাদের এমসিকিউতে প্রশ্ন আসবে যে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি ভুল, সংখ্যার সেটটি ভুল, এইরকম প্রশ্ন আসবে। এবং দেখবা যে তোমাদের এখানের মধ্যে তোমার এইভাবের মধ্যে দেয়া থাকবে হচ্ছে যে কি n = 2, l = হচ্ছে যে 3, m = হচ্ছে যে 0, s = হচ্ছে +half, হ্যাঁ, অথবা -half। কিন্তু এখানে তোমার বুঝতে হবে যে এটা ভুল, হ্যাঁ, এটা বুঝতে হবে এটা ভুল। এইরকম এমসিকিউ থাকবে এখান থেকে। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি আমাদের নীতিসমূহের ক্লাস। এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে, কীরকম প্রশ্ন হয় আমি দেখানোর চেষ্টা করেছি। এবং আমি বলেছি এখানে একটা প্রশ্ন আমি এখানে ইনক্লুড করিনি, এটা 2 মার্কের জন্য আসে। এটা আমরা আশা করি তোমরা ক্লাস 9-10 পড়ছো যে ক্রোমিয়াম এবং কুপারের মধ্যে ব্যতিক্রম ধর্মিতা কেন দেখা যায়, সেটা হচ্ছে সুস্থিতি কারণ। এবং এই বাকি সবগুলোই হচ্ছে আমাদের অলরেডি আগে আমাদের টেস্ট, মানে যেগুলো আমি এখানে ইনক্লুড করিনি এগুলো হয়তো বা আমাদের আগের ক্লাসে, অর্থাৎ আগের ক্লাস বলতে ক্লাস 9-10 পড়া আছে, সেই জন্য ইনক্লুড করিনি। এবং এরই মধ্য দিয়ে আজকে আমাদের লেসনটা শেষ হচ্ছে এবং গুণগত রসায়নের প্রথম অংশটা টোটালি কাভার হলো। এবং এইটুকু পড়া থাকলে ইনশাল্লাহ তুমি সিকিউ এমসিকিউ দুইটাই এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ। তো আজকে তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে। যদি রেসপন্স ভালো পাই ইনশাল্লাহ পরবর্তীতে গুণগত বিশ্লেষণ অংশটাও এই লেকচার অর্থাৎ এই সিরিজের অন্তর্ভুক্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।